আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। আমি মালিহা হোসাইন। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোলে দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির রাজনীতি দেশ গড়ার রাজনীতি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচি শুরু হলো বলেও জানান তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। গ্রামীণ জনপদের বুক চিরে বয়ে চলা শান্ত সর্পিল জলাধারগুলো যেন প্রাণ হারিয়েছে। সংস্কারের শানিত ফলায় নয়া জাগরণের জয়গান গেয়ে খালগুলোতে প্রাণ ফেরানোর প্রাণান্তকর চেষ্টায় জনগণকে সঙ্গে নিয়ে হাতে কোদাল তুলে নিলেন সরকার প্রধান। পিতার দেখানো পথে এক পুত্রের দুর্দমনীয় পথ চলা। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের পথে দুরন্ত গতিতে এগিয়ে যাওয়া তারেক রহমান বললেন, বিএনপি জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংকট চলছে, তবুও কথা কাজে মিল রাখতে চায় তার দল। প্রায় ১২ কিলোমিটার লম্বা এই খালটা ইনশাল্লাহ আমরা সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করতে পারবো, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন কিন্তু প্রায় ৩১,০০০ কৃষক এখান থেকে পানি পাবে। ৩.৫ লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এই এলাকার কৃষক ভাইরা, এই এলাকার কৃষানী বোনেরা, তারা যে ফসল উৎপাদন করবে, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় ৬০,০০০ মেট্রিক টন বেশি ইনশাল্লাহ ফসল উৎপাদিত হবে। তারেক রহমান বললেন, বিভিন্ন কথা বলে যারা বিভ্রান্ত করতে চায় জনগণকে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ আপনারাই গড়ে তুলতে পারবেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ। শুধু আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমান যে খাল খনন করেছেন, সেই খাল পুনঃখননের শুভ সূচনা করলেন পুত্র। বললেন, শুরু হলো দেশ গড়ার কাজ। আবহমান বাংলার আনাচে কানাচে এই সর্পিল আকারে বয়ে চলা খালগুলো দূষণে দখলে ভুগছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে যে সবুজ বিপ্লবের জাগরণ ঘটিয়েছিলেন, তারই পদাঙ্ক অনুসরণ করে পুত্র তারেক রহমানও সে পথেই হাঁটলেন। এখানকার মানুষ বলছে, খাল খননের কারণে এই অঞ্চলের কৃষি নির্ভরতা আরও প্রাণ পাবে, সুফলা সবুজ শ্যামল হবে এই অঞ্চল তথা পুরো বাংলাদেশ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কাহারোল, দিনাজপুর। যারা ভোট দিয়েছেন বা যারা দেননি, এই সরকার সবার, জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা দরকার। দিনাজপুরের সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশ, দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গেল ১৭ বছরের ধ্বংসপ্রাপ্ত দেশ গঠনে সময়ের প্রয়োজন। সমস্যার সমাধানে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়। এই অঞ্চলের উন্নয়নে কৃষি প্রধান এলাকা হিসেবে দিনাজপুরে কৃষি সংশ্লিষ্ট সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এই এলাকায় কৃষি সংক্রান্ত মিল কারখানা তৈরির লক্ষ্যে ঈদের পরেই ব্যবসায়ীদের সাথে সরকার বসবে বলেও জানান প্রধানমন্ত্রী। এক মাসের মতন সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের কাছে আমরা যে ওয়াদাগুলো করেছিলাম, সেই ওয়াদাগুলোর কতগুলো ওয়াদা আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। তো আমরা খাল খনন কর্মসূচিটি হাতে নিয়েছি। এই কর্মসূচি শুধু দিনাজপুর নয়, সমগ্র বাংলাদেশে। আমরা বলেছি বাংলাদেশের মানুষকে নির্বাচনের আগে আমাদের পরিকল্পনা রয়েছে যে আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব।
দিনাজপুরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে 20টি ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে দিনাজপুর সার্কিট হাউস মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে 20টি ছাগল বিতরণ করেন। এ সময় বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু সহ অনেকে উপস্থিত ছিলেন। দিনাজপুরে নানা স্কান্দার মজুমদার ও নানি তৈয়রা মজুমদারের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা ফেরার আগে সোমবার সন্ধ্যায় দিনাজপুর উপশহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে ফাতেহা পাঠের পর তিনি মোনাজাতে শরীক হন। পরে খালা খুরশিদ জাহান হক ও খালাতো বোন মিমের কবরও জিয়ারত করেন তিনি। কবর জিয়ারতের পর ঢাকায় ফিরতে সৈয়দপুর বিমানবন্দরে যান তারেক রহমান। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফলের পেছনে না ছুটে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গাজীপুরে টঙ্গীতে অ্যালামনাই সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থী হবেন একজন যোদ্ধা। জুলাই গণঅভ্যুত্থানে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন জামায়াত আমির। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত 3 বর্তমান সংসদ সদস্য সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি ছাত্র হবে একজন যোদ্ধা। সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে। তার উদ্দেশ্য হবে না পরীক্ষায় কার্যকর ফল লাভ করা, তার উদ্দেশ্য হবে তার নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। এই জাতি আগাবে কিভাবে? মেরুদণ্ড সোজা হলেই তো শরীর আমার শক্তিশালী হবে। প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে। পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, লটারি কোনো শিক্ষার মানদণ্ড হতে পারে না, খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে। জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বহুদিনের গবেষণা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় 9টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের কথাও জানান মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি করা হয়েছে অধ্যাপক A.B.M. ওবায়দুল ইসলামকে, জগন্নাথে অধ্যাপক রইসুদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আল ফোরকান, রাজশাহীতে অধ্যাপক ফরিদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক নুরুল ইসলাম এবং ইউজিসির চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক ডক্টর মামুন আহমেদকে। আমাদের যে বছর প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারি পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম এবং খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব। আমরা এমন কোনো মেধার পরীক্ষা নিতে যাব না, ইটস ইনিশিয়াল স্টেজ। আমরা তাদের পরীক্ষা নেব, তারপরে দেখা যাক পরবর্তী ধাপে কি হবে। ওদেরকে আমরা ক্লাস 1-এ নিউরো সার্জন বানানোর চেষ্টা করছি না, এটা নিশ্চিত থাকেন। ঈদযাত্রার চতুর্থ দিনে ট্রেন যাত্রায় স্বস্তি মিললেও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই, নিলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের এখনও কয়েকদিন বাকি থাকায় রেল স্টেশন কিংবা বাস স্ট্যান্ডে দেখা যায়নি যাত্রীদের উপচে পড়া ভিড়। এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্ট। প্ল্যাটফর্ম থেকে ছুটছে ট্রেন, দৌড়ে কোনো রকমে ওঠার চেষ্টা কয়েকজন যাত্রীর। গেল কয়েকটি ঈদযাত্রায় সময় মেনে ট্রেনের এমন যাত্রা মুক্তি দিয়েছে যাত্রীদের অপেক্ষার দীর্ঘ ভোগান্তি থেকে।
পরিবার প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির এমন সুযোগ থেকে বঞ্চিত হতে চান না জীবিকার তাগিদে শহুরে জীবনে অভ্যস্ত নাগরিকেরা। টিকিট যেদিন পাইছি ওই দিনে ঈদের মতো আনন্দ মনে হয়েছে। ঈদের 2-3 দিন আগে বাড়িতে যেতে পারে অনেক ভালো লাগতেছে। সবাইকে নিয়ে একসাথে ঈদ করার প্ল্যান, মানে অনেক আনন্দময়। সবার সাথে ঢাকাতে তো থাকি, মানে সবাই একসাথে বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। মা নাই, বাবা আছে, ভাই আছে, বোন আছে, অন্যান্য সব আত্মীয় স্বজন আছে, সবাইকে মিলেই ঈদটা হবে, নাহলে তো ঈদ হয় না। ঈদের আগের দিন পর্যন্ত যত ট্রেন ঢাকা ছাড়বে তার প্রতিটিই যেন সময় মতো প্ল্যাটফর্ম ত্যাগ করে, সেজন্য সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার জন্য যার যার কাজ সুতীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যেন পাওয়ার, ক্যারেজ এবং অপারেশন এই স্মুথলি হয়। এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের জানান, গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে, যত্রতত্র পার্কিং নাই, শৃঙ্খলাও আছে। 700 টাকা নির্ধারণ ভাড়া, হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। তবে রাজধানীর সায়েদাবাদে দুটি পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। রেগুলার ভাড়া তো 500 ছিল, এখন আমি 550 থেকে কাটলাম আজকে। না, ঈদগুলো কোনো ভাড়া বাড়ে না, নোয়াখালী ভাড়া বাড়ে না। ভাড়া হচ্ছে 550 টাকা, আমাদের কাছ থেকে 700 টাকা নিচে বলছে, ঈদের সময় বাড়তি। এটা ইম্পসিবল। হানি ভ্যান্ডার প্রাইস কখনো 10 টাকা যাত্রী থেকে বাড়তি নেয় না। আমাদের 10 মিনিট পর সকালেতে গাড়ি গেছে 550 টাকা করে বরিশাল। ঈদের শেষ মুহূর্তেও কোনো রকম ভোগান্তি ছাড়া ঈদযাত্রার আশা ঘরমুখ যাত্রীদের। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বরিশালের বাবুগঞ্জে রাইসা ইসলাম নামে মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটিকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত রাইসা ইসলাম বাবুগঞ্জের দেহের গতি ইউনিয়নের কাঠমিস্ত্রি নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্রী ছিল। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে দুপুরে শিশুটির ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ ওঠে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশুটির অগ্নিদগ্ধ হওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। সেখানে ওই শিশুকে বলতে শোনা যায়, কেউ একজন তাকে খারাপ কিছু করতে বলে, তাতে রাজি না হওয়ায় তার গায়ে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ বাহিনীর কয়েকটি ইউনিট প্রধানের রদবদল হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব পলাশ। তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্বে ছিলেন। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সর্দার নুরুল আমিনকে স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের অতিরিক্ত আইজিপি মুসলেউদ্দিন আহমেদকে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। তিনজনই 15তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দ্রব্যমূল্যে সহনীয় রাখতে সরকার সবই কিছুই করবে। সোমবার দুপুরে সিলেটে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। মানুষের যেন কষ্ট না হয় সেই বিষয়টি মাথায় রেখেই সরকার কাজ করছে। এর আগে সরকারের পক্ষ থেকে সিলেটের মসজিদে ইমাম ও মুয়াজ্জিনদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের আরোগ্য কামনায় সৌদি আরবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আয়োজন করে জেদ্দা মহানগর বিএনপি ও জিয়া সাইবার ফোর্স মহানগর কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান। সভাপতিত্ব করেন সারে হেরা হাই আল নাইম অঞ্চল কমিটির সভাপতি আবুল কালাম সওদাগর কামাল। জিয়া সাইবার ফোর্স পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি বাহার উদ্দিন বাদল, মোহাম্মদ তসলিম উদ্দিন, নজরুল ইসলাম ঢালি সহ অন্যরা। থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত সুকুম্ভিত রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে দেশীয় ইফতার। সুকুম্ভিতে বাংলাদেশি রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ রিপন জানান, থাইল্যান্ডে আসা বাঙালিদের জন্য ইফতার ও সেহরির বিশেষ আয়োজন করে তারা।
জরুরি প্রয়োজন বা চিকিৎসার জন্য থাইল্যান্ডে ভ্রমণকারী বাংলাদেশিরা বাঙালি পরিবেশে ইফতার করতে পেরে নিজেদের ভালো লাগার অনুভূতি প্রকাশ করে। রমজানে এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করে প্রবাসীরা। শুধু বাংলাদেশি নয়, যে কোনো দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইফতারের ব্যবস্থা থাকে রেস্টুরেন্টগুলোতে। ইফতারের পাশাপাশি রয়েছে রাতে ও সেহরির খাবারের আয়োজন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।